আসসালামু আলাইকুম। আমি হাসান হুজাইফা রহমান। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যোগ্যতাটা এবং অ্যাডমিশন সিস্টেমটা সম্পর্কে মানে পরীক্ষার পদ্ধতিটা সম্পর্কে একটু বলার জন্য আসলাম। একটু দেখো পরীক্ষার যোগ্যতাটা আসলে কীরকম থাকতে হবে এই বছর, আর অ্যাডমিশন সিস্টেমটা আসলে কীরকম এই বছরে 2021-22 সেশনের। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যোগ্যতাটা একটু দেখবো। ঠিক আছে, ইউনিট ভিত্তিক যোগ্যতাটা এখানে দেখতে হবে আমাদের, ইউনিট ভিত্তিক। ঠিক আছে, আমরা প্রথমে যদি দেখি ক-ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথমে ক-ইউনিট ক-ইউনিট হচ্ছে কি বিজ্ঞান শাখা। ক-ইউনিট বিজ্ঞান শাখা, এখানে বিজ্ঞান স্টুডেন্টরা পরীক্ষা দেয়। ঠিক আছে, এখানে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে। এসএসসি এবং এইচএসসিতে 3.5 করে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম থাকতে হবে, কিন্তু আবার দুইটা মিলিয়ে 8 পেতে হবে। তার মানে ন্যূনতম জিপিএর থেকেও তোমাদের কি একটু বেশি করে পেতে হবে, যেন দুইটা মিলিয়ে অ্যাটলিস্ট 8 হয়, কিন্তু ন্যূনতম 3.5 করে থাকতে হবে। সাপোজ 3.5 এর একটা নিচে তুমি 3.25 পেয়ে গেলে, আবার ওইদিকে একটাতে প্লাস থাকলো কিন্তু দুইটা মিলে তো তোমার 8-এর উপরে হয়ে যায়, তখন কিন্তু হবে না। তোমার 3.50 ন্যূনতম করে এসএসসি এইচএসসিতে থাকতে হবে, কিন্তু দুইটা মিলিয়ে আবার 8 থাকতে হবে, একটু ন্যূনতমের থেকেও একটু বেশি জিপিএ ক্যারি করতে হবে। আবার খ এবং গ ইউনিট, মানে খ ইউনিট হচ্ছে মানবিকদের জন্য, গ ইউনিট হচ্ছে ব্যবসায়ী শিক্ষাদের জন্য, ব্যবসায়ী শাখা যারা। ঠিক আছে, মানে হচ্ছে আমরা কমার্স যাদের বলি, আর আর্টসের জন্য হচ্ছে খ ইউনিট। তাদের জন্য ক্রাইটেরিয়াটা সেম হচ্ছে এসএসসিতে 3 থাকতে হবে এবং এইচএসসিতেও 3 থাকতে হবে। এসএসসিতেও ন্যূনতম 3, এইচএসসিতেও ন্যূনতম 3, কিন্তু আবার দুটো মিলিয়ে 7.5 এর উপরে থাকতে হবে। দুটো মিলিয়ে 7.5 এর উপরে থাকতে হবে। ঠিক আছে, তার মানে একটু বেশি করে পেতে হবে। ন্যূনতমতে 3 থাকবে, তার থেকেও একটু বেশি করে পেয়ে যেন 7.5 অ্যাটলিস্ট হয়। ঠিক আছে, তার মানে এখানে 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আর ঘ ইউনিট যেটা, এটা হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট, যেখানে সব স্টুডেন্টরা আসলে পরীক্ষা দিতে পারে। ক, খ, গ মানে বিজ্ঞান শাখার স্টুডেন্টরাও পরীক্ষা দেয়, মানবিক শাখার স্টুডেন্টরাও পরীক্ষা দেয়, তারপরে ব্যবসায় শিক্ষার স্টুডেন্টরাও পরীক্ষা দেয়। এই ঘ ইউনিটে বিভাগ পরিবর্তন যে ইউনিট, এই ইউনিটে আসলে জিপিএ কত লাগবে? এই ইউনিটে জিপিএ লাগবে নিজের বিভাগের জিপিএ। তার মানে হচ্ছে তুমি যদি ক ইউনিটের স্টুডেন্ট, মানে তুমি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হও, মানে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তোমার 3.50 করে ন্যূনতম 3.50, ন্যূনতম 3.50 করে 8 পর্যন্ত পেতে হবে, অ্যাটলিস্ট 8 পয়েন্ট পেতে হবে, 3.5 করে 3.5 করে। আবার খ গ ইউনিটের যদি তুমি স্টুডেন্ট হও, মানে আর্টস অথবা কমার্সের যদি স্টুডেন্ট হও, ন্যূনতম 3 করে তোমার 7.50 উপরের জিপিএ ক্যারি করতে হবে। আর চ ইউনিটের জন্য তাহলে তুমি মানে ঘ ইউনিটের পরীক্ষা দিতে পারবে আর কি, মানে যদি নিজের বিভাগের জিপিএ যদি তুমি ক্রাইটেরিয়াটা ফলো করতে পারো এই 3টা বিভাগের। চ ইউনিটেরটা কি? চ ইউনিট হচ্ছে চারুকলা ইউনিটের পরীক্ষা দেয় অনেকেই। ঠিক আছে, চারুকলা ইউনিটেও দেখা যাবে 3 এবং 3 তোমার থাকতে হবে, 3 এবং 3 চারুকলা ইউনিটের ন্যূনতম 3 থাকতে হবে এসএসসিতে, ন্যূনতম 3 থাকতে হবে এইচএসসিতে, কিন্তু আবার দুটো মিলিয়ে 6.5 এর উপরে থাকতে হবে। 6.5 এর উপরে দুটো মিলিয়ে থাকতে হবে জিপিএ। এখন এটা তো যোগ্যতাটা তো বোঝা গেল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে অ্যাডমিশন সিস্টেম। যোগ্যতা তোমরা আসলে এই বিভিন্ন বিভিন্ন সার্কুলারের কথা বলতেছে ভাইয়েরা, বা অনেকেই বলতেছে, এগুলা থেকে তোমরা নেট থেকেও দেখে নিতে পারছো। অ্যাডমিশন সিস্টেমটা হচ্ছে এখানে মেইন জিনিস। এখানে সিস্টেমটা সম্পর্কে একটু অবগত হতে হবে। অনেকেই হয়তো সিস্টেমটা সম্পর্কে এখনো জানে না যে ঢাকা ইউনিভার্সিটি কীরকম হচ্ছে, কারণ দেখা যাচ্ছে ম্যাক্সিমামই মেডিকেল প্রিপারেশন নিয়েছে যারা, তারা মেডিকেলের দিকে শুধু ঝুঁকেছিল। ঠিক আছে, মেডিকেলের দিকে ঝুঁকেছিল। বর্তমানে তো মেডিকেল পরীক্ষা শেষ হলো বর্তমানে। এখন মেডিকেলে অনেকে অ্যালাউ হয়েছে, অনেকে অ্যালাউ হয়নি, অনেকেরই মন খারাপ যারা অ্যালাউ হয়নি। এখন তো তারা সবাই আসলে ঢাকা ভার্সিটির দিকেই ঝুঁকবে, যারা অ্যালাউ হয়নি ঢাকা ভার্সিটির দিকে ঝুঁকবে। আবার অনেকেই আছে মেডিকেলে অ্যালাউ হয়েছে, তারাও ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে। এরকম থাকে, এরকম যে থাকে না এরকম না, এরকমও থাকে। ঠিক আছে, তাহলে অ্যাডমিশন সিস্টেম মানে পরীক্ষার পদ্ধতিটা আসলে কীরকম, পরীক্ষার পদ্ধতিটা একটু আমরা দেখি। পদ্ধতিতে আসলে লিখিত থাকে, জিপিও থাকে। এখন এখানে জিপিএটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, জিপিএটা নিয়ে একটু ভেজাল আছে, একটু পরে কথা বলছি। লিখিতটা নিয়ে আগে কথা বলি আমরা। ঠিক আছে, লিখিত নিয়ে কথা বলি। লিখিত আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা তো গত বছর পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, 20-21 সেশনে পরীক্ষা দিয়েছি, তোমরা হচ্ছে 21-22 সেশন। এখানে লিখিত আমাদের সময় যেটা ছিল, এখনো লিখিত পরীক্ষা নিয়ে কোনো ঢালাওভাবে কোনো কথা বলেনি ঢাকা ইউনিভার্সিটি, এখনো লিখিত পরীক্ষা নিয়ে ঢালাওভাবে কোনো কথা বলেনি। কিন্তু আমাদের সময় যেটা হয়েছিল, এটাই আপাতত তোমরা একটু বুঝে রাখতে পারো, কারণ এইখান থেকে হয়তো বা এরকমই হবে।
চেঞ্জ হওয়ার কথা না, যদিও চেঞ্জ হয় তাহলে এইরকমের আশেপাশেই থাকবে, আর চেঞ্জ হবে না আশা করি, এরকমই থাকবে, ঠিক আছে। তার মানে লিখিত পরীক্ষার দুইটা পার্ট থাকে, যে তোমরা যেরকম এইচএসসি তে পরীক্ষা দিয়েছো যে সিকিউ এমসিকিউ, এরকমই থাকবে আসলে। এখানে সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। সিকিউ থাকবে 40 মার্কস, সিকিউ থাকবে 40 মার্কস, এমসিকিউ থাকবে 60 মার্কস। সিকিউ কত? 40 মার্কস, এমসিকিউ 60 মার্কস, ঠিক আছে। কোনটা সাবজেক্ট, কি কি সাবজেক্টে পরীক্ষা হবে এগুলো আমরা একটু পরবর্তীতে কথা বলবো। সিকিউ 40 মার্কস, এমসিকিউ 60 মার্কস। এখানে সিকিউ সব সাবজেক্ট মিলে, সব সাবজেক্ট আলাদা আলাদা না কিন্তু, সব সাবজেক্ট মিলে তোমার 12 পেতে হবে পাস করতে হলে। সিকিউ এর সব সাবজেক্ট মিলে 12 পেতে হবে পাস করতে হলে, এবং এমসিকিউ এর সব সাবজেক্ট মিলে 24 পেতে হবে পাস করতে হলে। কত? সিকিউ, আবারও বলছি, সব সাবজেক্ট আলাদা আলাদা না কিন্তু, এখানে অনেকেই ভেজালটা লাগায় যে আলাদা আলাদা কিনা ভাইয়া নাকি একসাথে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি একসঙ্গে, আমাদের সময় একসঙ্গে ছিল, ঠিক আছে। সব সাবজেক্ট মিলিয়ে 12 পেতে হবে এবং সব সাবজেক্ট মিলিয়ে 24 পেতে হতো, ঠিক আছে। কিন্তু 12 এবং 24 পেলেই হতো না, আবার ওই দিক দিয়ে দুইটা যোগ করলে যেন 40 হয়। এখানে বিষয়টা হচ্ছে এরকমই, এখানে দুইটা যোগ করলে আসলে 36 হয়, কিন্তু আমি লিখেছি আসলে 40, ভুল লিখিনি আসলে। বিষয়টা এরকমই, ওই যে জিপিএ এর মতোই আর কি। জিপিএ তো যেমন লিখেছিলাম আমি 3.5 3.5 ইকুয়াল টু 8 7-এর বদলে, এইখানেও আমি 7-এর পরিবর্তে এখানে 36-এর পরিবর্তে 40 লিখেছি, কারণ এখানে তুমি শুধু ন্যূনতম 12 পেলে পাস করেছো, এটা সত্য সিকিউতে, কিন্তু এখানে একটু বেশি পেতে হবে, অথবা এমসিকিউতে একটু বেশি পেতে হবে, ন্যূনতম 5টা করতে হবে। এরপর তুমি এমসিকিউ অথবা সিকিউ দিয়ে তোমার 5টা কাভার করে নিতে হবে, ঠিক আছে। তার মানে শুধু 24 এবং 12 পেলেই চলবে না, দুইটা মিলিয়ে যেন 40 হয়, তাহলেই তুমি পাস করবে। এই 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। হচ্ছে ন্যূনতম সিকিউতে 12 পেতেই হবে, এমসিকিউতে 24 পেতেই হবে, আবার দুইটা যোগ করলে যেন 40 হয়। 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, ঠিক যেমন জিপিএ তো 3টা ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হয়েছিল। এখন আসে জিপিএটা আসলে কিভাবে কাউন্ট করা হবে। দেখা যাচ্ছে মেডিকেল পরীক্ষায় জিপিএ ছিল 200 নাম্বারের প্রায়, মেডিকেল পরীক্ষায় জিপিএ প্রায় 200 নাম্বার ছিল, ঠিক আছে। এইচএসসিতে 120, এসএসসিতে থাকে তো কত না, এইচএসসিতে 125, এসএসসিতে থাকে 75, ঠিক আছে। এরকমই অনেকটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সময়, আমরা যখন পরীক্ষা দিচ্ছি তোমাদের মানে 2020-21 সেশনে, তখন জিপিএ কোনো কাউন্ট করা হয়, কিন্তু এইচএসসিতে এবং এসএসসিতে জিপিএ আগে কাউন্ট করা হতো। আমাদের আগে যেমন 19-20 সেশনে ছিল, 19-20 সেশনে জিপিএ কাউন্ট করা হয়েছিল 80 মার্কস, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 80 মার্কস কাউন্ট করা হয়েছিল। এসএসসিতে জিপিএ কাউন্ট করা হয়েছিল জিপিএর উপরে 30 মার্কস, এবং এইচএসসিতে জিপিএর উপরে কাউন্ট করা হয়েছিল 40 মার্কস। আসলে এসএসসি জিপিএটাকে 6 দ্বারা গুণ করা হতো, এবং এইচএসসি জিপিএটাকে 10 দ্বারা গুণ করে আসলে এখানে মার্কসটা কাউন্ট করা হতো। সাপোজ এখানে তুমি যত জিপিএ পাবা তত জিপিএ কে তুমি 6 দ্বারা গুণ করবে। মানে সাপোজ তুমি যদি 4 পয়েন্ট পাও, 5 পাইলে না, ঠিক আছে, 5 পাওনি, তুমি এসএসসিতে 4 পেয়েছো, তাহলে তুমি 4 এর সঙ্গে 6 গুণ করবা, 4 4 6 কত, 4 6 24, 4 ইন্টু 6 24, তার মানে তুমি এইখানে 6 নাম্বার পিছিয়ে যাচ্ছ। এরকম ছিল আগে এখন না, এরকম ছিল তোমাদের সময়। এখনো জিপিএ নিয়ে কোনো কথা হয়নি, বা পরীক্ষার সিস্টেম নিয়ে আসলে কোনো এখনো পদ্ধতি নিয়ে কথা বলা হয়নি, বাট আমি তোমাদের একটা চেষ্টা করছি যে আগের একটা ধারণা দিয়ে রাখার জন্য। তোমরা তো এখন পড়াশোনাটা করতে হবে, এগুলো জানি আসলে পড়াশোনাটা করতে হবে, না জানি না পড়াশোনা করলে চলবে না, এগুলো জানি পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। আগে কীরকম ছিল এরকম একটা মাথায় সেন্স নিয়ে আসলে পড়াশোনাটা এখন থেকে শুরু করতে হবে, যেহেতু কেবল মেডিকেল অ্যাডমিশনটা গিয়েছে, যারা এলাও হয়নি তো সবাই ঢাকা ইউনিভার্সিটির দিকে ঝুঁকবে, আবারও বলছি সবাই ঢাকা ইউনিভার্সিটির দিকে ঝুঁকবে, ঠিক আছে। এইচএসসিতে জিপিএ কত, এইচএসসিতে ঠিক সেম, ঠিক এইচএসসিতে জিপিএ কে 10 দ্বারা গুণ করে 50 মার্ক, 5 পেলে তো তুমি ভালো, 50 ফুল পাচ্ছ, কিন্তু যদি 4 পাও দেখো 10 নাম্বার পিছিয়ে যাবে। 4 পেলে 4 ইন্টু 10 40, তার মানে 50 থেকে তোমার আরো 10 নাম্বার কমে যাবে, তার মানে যত পেয়েছো তার থেকে 10 কমে যাবে, ঠিক আছে। এখানে এই সমস্যাটা, জিপিএ কাউন্ট করলে যদি যাদের জিপিএ কম থাকে, অন্য যাদের প্লাস থাকে তাদের থেকে পিছিয়ে যায়, পরীক্ষা ভালো হলেও দেখা যায় অনেক সময় মার্কস কমে পিছিয়ে যায়, ঠিক আছে। এরকম একটা ছিল আগে, এখন এই বছর আসলে রাখে কিনা সেটা এখনো শিওর করে বলা যাচ্ছে না। তবে পরীক্ষার সিস্টেমটা মানে লিখিত পরীক্ষার সিস্টেমটা মোটামুটি এরকমই থাকবে, আশা করা যায় এরকমই থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো বুঝলাম লিখিত পরীক্ষায় সিকিউ 40 মার্কস থাকবে, এমসিকিউ 60 মার্কস থাকবে, আমি বুঝলাম, কিন্তু কোন সাবজেক্টে কত থাকবে সেটা নিয়ে কথা বলি। তাহলে আমি মূলত ক-ইউনিটের বিষয়ে সময় নিয়ে কথা বলবো। আমি নিজেও একজন ক-ইউনিটের স্টুডেন্ট ছিলাম, আমি সব ভার্সিটিতে মোটামুটি ইউনিটের পরীক্ষা দিয়েছি, মোটামুটি সব ভার্সিটিতে এলাও হয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু ত্রুটির জন্য আমি
দূরে সরে যায় আসলে, ওইটা আরেকদিন কথা বলা যাবে, পরবর্তীতে ওইটা নিয়ে কথা বলা যাবে। কেয়ারফুল ছিলাম না, অনেকটা কেয়ারলেস ভাবে কাজ করছি দেখে পরীক্ষা হলে আমি পিছের ঢাকা ভার্সিটিতে আজকে আর পড়তে পারছি না, মানে সিরিয়ালটা আশানুরূপ হয়নি। সিরিয়ালটা প্রায় ভুলের জন্য সিরিয়ালটা প্রায় 4600+ চলে গিয়েছিল, 4600+ চলে গিয়েছিল। অন্য সময় হইলে হয়তো বা সাবজেক্ট আসতো, আমাদের সময় আসলে 4600+ সাবজেক্ট আসেনি, কারণ 46 শেষের দিকের নাকি ঢাকা ইউনিভার্সিটি, আমি যতদূর শুনেছি শেষের দিকের সাবজেক্ট কিছু সিট খালি ছিল, তারা ফিল আপ করেনি। ঠিক আছে, আমাদের সময় শেষের দিকে কিছু সিট খালি ছিল, তারা পরে স্টুডেন্ট পরবর্তীতে নেই। আমাদের জাহাঙ্গীরনগরও ঠিক এরকমই করেছে, শেষের দিকে শূন্য আসনে পরবর্তীতে ভর্তি করেনি। 4600+ ছিল, আর নাহলে দেখা যায় 4600+ সিরিয়ালে ম্যাথ আসে, যদিও আসলেও আমি ওই রকমভাবে ভর্তি হতাম না। আমার ইচ্ছা ছিল অ্যাপ্লাইড সাবজেক্টে পড়ার, যেটা জাহাঙ্গীরনগরে আমি পেয়েছি, এর জন্য আমি জাহাঙ্গীরনগরে আছি। যাই হোক, এই কথা পরবর্তীতে বলা যাবে। আজকে আমি একটু সিস্টেমটা নিয়ে কথা বলি, যে ক ইউনিটের বিষয়সমূহ। আমি তো ক ইউনিটের স্টুডেন্ট, তাই আমি ক ইউনিটের বিষয়সমূহ নিয়ে কথা বলবো। ঠিক আছে, ক ইউনিটে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো থাকে। ঢাকা ভার্সিটির ক ইউনিটে আসলে ঢাকা ভার্সিটির ক ইউনিটে কোন কোন সাবজেক্ট সমূহ থাকে, পরীক্ষায় কোন কোন সাবজেক্ট সমূহ থাকে। ঠিক আছে, ক ইউনিটে কি সাবজেক্ট থাকে। এখানে বাম দিকে যে সাবজেক্ট দুটো দেখছো, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এখানে 10 এবং 15 এগুলোর কথা পরে বলছি, 10-15 কথা একটু পরবর্তীতেই বলছি। এখানে 15টা আগে লিখি। ঠিক আছে, 10-15 কথা একটু পরে বলছি। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি, এই যে দুইটা সাবজেক্ট। ঠিক আছে, এই যে দুইটা সাবজেক্ট, এইগুলো তোমাদের মাস্ট আনসার করতেই হবে। এই দুইটা সাবজেক্ট মাস্ট আনসার করতেই হবে। আর ডান দিকের যে তুমি ম্যাথমেটিক্স, বায়োলজি, বাংলা, ইংলিশ, এই 4টা সাবজেক্ট দেখছো, এইখান থেকে আর দুটো আনসার করতে হবে। কিভাবে আনসার করবা? সাপোজ তোমার যদি অপশনাল যেটা থাকবে, দেখা যায় কারোর অপশনাল ম্যাথমেটিক্স, কারোর অপশনাল বায়োলজি থাকে, যার অপশনাল যেটা ওইটা বাদ দিতে পারবা তুমি চাইলে। যদি তোমার অপশনাল বায়োলজি থাকে, তাহলে তুমি বায়োলজির পরিবর্তে ইংলিশ আনসার করতে পারবা। আবার অপশনাল যদি ম্যাথমেটিক্স থাকে, ম্যাথমেটিক্সের পরিবর্তে তুমি ইংলিশ অথবা বাংলা আনসার করতে পারবা। এই দুইটার দিক থেকে যে কোনো একটা। তার মানে তুমি বাংলা ইংলিশ দুইটা কিন্তু একসঙ্গে আনসার করতে পারবা না। ঠিক আছে, এই ভুলটাকে কখনোই করো না। অনেকেই আমি শুনেছি এরকম আমাদের আগের বছরও, যে বাংলা ইংলিশ দুইটা আনসার করে ফেলেছে, এর তাহলে একটা বাদ হয়ে যায় আসলে। ঠিক আছে, একটা বাদ হয়ে যায়। তুমি শুধু অপশনালের পরিবর্তে হয় বাংলা না হলে ইংলিশ আনসার করতে পারো, তোমার যেটা অপশনাল হয়। তোমার যদি ম্যাথ অপশনাল হয়, ম্যাথের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা। অথবা যদি তোমার বায়োলজি অপশনাল হয়, তাহলে বায়োলজির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবে। তাহলে আনসার করাটা বিষয়টা এটা ক্লিয়ার হলো। এখন কথা হচ্ছে কোনটাতে কত মার্কস থাকে ভাইয়া, কোনটাতে কত মার্কস থাকে। এখানে দেখো 4টা সাবজেক্ট তোমার আনসার করতে হবে, এটা আমরা বুঝতে পেরেছি। 4টা সাবজেক্ট আনসার করতে হবে, তার মানে এটাও বুঝে গিয়েছি যেহেতু 4টা সাবজেক্ট আনসার করতে হবে, এমসিকিউতে 60 মার্কস, তাহলে প্রতিটা সাবজেক্টে 15 করে এমসিকিউ থাকবে। প্রতিটা সাবজেক্টে 15টা করে এমসিকিউ থাকবে। এই যে ফিজিক্সে 15টা এমসিকিউ থাকবে, কেমিস্ট্রিতে 15টা এমসিকিউ থাকবে, ম্যাথমেটিক্সে 15টা, বায়োলজিতে 15, বাংলা ইংলিশ সবগুলোতে 15টা করে এমসিকিউ থাকবে। তোমার 15টা করে এমসিকিউ আনসার করতে হবে। ঠিক আছে, তার মানে 4টা সাবজেক্টে 15 করে 60 গেল, আর 40 নাম্বার যেটা থাকবে সেটা রিটেন। তাহলে প্রতিটা সাবজেক্টে 10 করে রিটেন থাকবে। কত? 10 করে রিটেন। কত? 10। ফিজিক্সে 10, কেমিস্ট্রিতে 10, ম্যাথমেটিক্সে 10, বায়োলজিতেও 10, বাংলায় 10, ইংলিশে 10, অবশ্যই 10 করে থাকবে রিটেনে। ঠিক আছে, এখন রিটেনে কতগুলো প্রশ্ন থাকবে, এটা হচ্ছে একটা কথা। কতগুলা প্রশ্ন থাকবে রিটেনে? প্রশ্ন থাকবে হচ্ছে ফিজিক্সে 4টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে আরো পার্শিয়াল প্রশ্ন থাকবে। ওইগুলো নিয়ে আমরা আরো প্রশ্নের সিস্টেম নিয়ে আমরা আরো কথা বলবো। ঠিক আছে, প্রশ্নের আরো সিস্টেম নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, যদি পরবর্তীতে আসি আর কি। পরবর্তীতে ইনশাল্লাহ থাকলে, বাইচা থাকলে কথা বলবো প্রশ্নের সিস্টেম নিয়ে। ম্যাথমেটিক্সেও তোমার হচ্ছে 4টা প্রশ্ন থাকবে, বায়োলজিতেও 4টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে পার্শিয়াল কোয়েশ্চেন থাকে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। বায়োলজিতেও 4টা কোয়েশ্চেন থাকবে রিটেনে, বাংলাও দেখা যায় 4টাই থাকে, ইংলিশেও 4টা, এরকমই থাকে, এরকমই 4টা করে থাকে আসলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনেকেই বলবে যে ম্যাথমেটিক্স দেখাবো। ম্যাথমেটিক্সে আসলে সমস্যা থাকে, অনেকেই ম্যাথের পরিবর্তে বাংলা দেখায়, যে ম্যাথমেটিক্স দেখাবো নাকি বাংলা দেখাবো। আবার অনেকেই বলে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, অনেকে তারা একদম বায়োলজি পড়েই না। বায়োলজি আসলে কঠিন ওইরকম কিছু না, বায়োলজি কঠিন ওইরকম কিছু না, কিন্তু যারা পড়ে না একদম, বা পরবর্তীতে পড়তে অভক্তি লাগা যায়, যে পরীক্ষার 1 মাস আগে পড়বে, তখন ভয় পাওয়া যায়, তাই বাংলাটা একটু পড়ে ফেলে। ঠিক আছে, বায়োলজি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয়, ঠিক আছে, তাই বাংলা বায়োলজির পরিবর্তে দেখা যায় তারা বাংলা আনসার করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলে। আবার যারা মেডিকেল প্রিপারেশন নেয়, তারা দেখা যায় অনেকে মেডিকেলের একদম ধ্যান জ্ঞান ছাড়া একদম মেডিকেলে পড়ে, মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, পরে যখন মেডিকেলে ধরা খায়,
ধরা খাওয়ার পরে দেখা যায় যে ম্যাথমেটিক্স কিছুই পারে না, ঠিক আছে, ম্যাথমেটিক্স কিছুই পারে না। তখন তো আকাশ পড়ে যায় মাথার মধ্যে যে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ভার্সিটি কোঅর্ডিনেটে তুমি পরীক্ষা দিতে যাও, তোমার তো ম্যাথমেটিক্স লাগবে, ঠিক আছে, ম্যাথমেটিক্স ছাড়া ইউ কান্ট মুভ। ওকে, তুমি ম্যাথমেটিক্স ছাড়া কোথাও তুমি মুভ করতে পারবে না, অ্যাটলিস্ট এই ইউনিটে তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও। আমার প্রায়োরিটি থাকবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি, এই চারটা আনসার করার। কারণ এটা তোমরা অনেকেই জানো হয়তো বা যে ম্যাথমেটিক্স যদি তুমি আনসার না করো, ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পাও না, যেগুলো অনেক অনেক ম্যাথমেটিক্স যদি আনসার না করো, এটা মেডিকেল প্রিপারেশনওয়ালাদের জন্যই বেশিরভাগ বলা, কারণ তারাই অনেক, এখানে সংখ্যাটা তাদের অনেক। কারণ মেডিকেল প্রিপারেশনে আমি যতদূর জানি বাংলাদেশে বেশি নেই, আমিও ছিলাম মেডিকেল প্রিপারেশনদের, যা তবু আমি ম্যাথমেটিক্স করতাম, মেডিকেলের পাশাপাশি ম্যাথমেটিক্স করতাম, মেডিকেল হয়নি, তারপর আমি এইদিকে নজর দিই ভার্সিটি, তার জন্য আমি বাইচে গেছি আসলে ম্যাথমেটিক্সের করার জন্য, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্স তোমাদের একটু করতে হবে, যদি আনসার নাই করো একদমই অপারক হও, তাহলে ম্যাথমেটিক্স আনসার না করলে তোমাদের কি হবে, বাংলা যদি আনসার করো ম্যাথমেটিক্স রিলেটেড ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো তোমরা পাবে না। আবার যদি সেম বায়োলজির আনসার করো, বায়োলজি আনসার না করো যারা, ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনওয়ালা যারা, তারা বায়োলজি আনসার করলো না, তাহলে কি হবে, বায়োলজির পরিবর্তে বাংলা করলো অথবা ইংলিশ করলো, ঠিক আছে, বায়োলজির পরিবর্তে, তাহলে দেখা যাবে কি বায়োলজি বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ঢাকা ইউনিভার্সিটিতে ওইগুলো পাবে না, লাইক ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই যে ভালো ভালো অনেক অ্যাপ্লাইড সাবজেক্টগুলো যে আছে এগুলো কিন্তু পাবে না, ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ম্যাথের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবে। আবার ম্যাথ আনসার না করলে লাইক ট্রিপলি, সিএসসি, ঠিক আছে, রোবোটিক্স, মানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো পাবে না, ঠিক আছে। এই যে বিষয়টা এটা একটু ক্লিয়ার হওয়ার দরকার। আর এখানে কত, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তো বুঝে গেছে, 15টা এমসিকিউ, 10 রিটার্ন থাকবে। এখন কথা হচ্ছে কোনটার জন্য কত সময় পাবো পরীক্ষা, এটা আমি লিখিনি এখানে। পরীক্ষা আসলে তোমার সিকিউ এর জন্য 45 মিনিট পাবো, আমাদের সময় যেটা ছিল, একদম আমাদের সময়, স্রেফ আমাদের সময় যেটা ছিল, এমসিকিউ এর জন্য 45 মিনিট, ঠিক আছে। এমসিকিউ 60টা কোয়েশ্চেন থাকবে, আসলে 60টা কোয়েশ্চেন তোমার 45 মিনিটের মধ্যে আনসার করতে হবে, এবং সিকিউ অবশ্যই 40টা কোয়েশ্চেন থাকবে, সরি 40 মার্কসের প্রায় 20টার মতো কোয়েশ্চেন, 20টা না 16টার মতো কোয়েশ্চেন থাকবে, 16টা থেকেও বেশি হয় যেহেতু কেমিস্ট্রিতে পার্শিয়াল কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তাই দেখা যায় 16টা, অ্যাটলিস্ট 16টা তো থাকবেই, চারটা চারটা করে, 16টায় তোমার 40 মার্কস, ঠিক আছে। দেখা যায় 45 মিনিটের মধ্যে 16টা কোয়েশ্চেন আনসার করতে হয়, 16টা কোয়েশ্চেন 40 মিনিটের, 45 মিনিটের মধ্যে আনসার করতে হয়, এটা খুবই টাফ একটা জিনিস, এর জন্য প্রিপারেশনটা একটু ভালো করে নিতে হয়, ঠিক আছে, এটা খুবই একটা টাফ বিষয়। এই তো এইগুলাই। আর পরীক্ষার ডেটটা অবশ্যই দিয়ে দিয়েছে মনে হয়, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এখনো পরীক্ষার ডেটটা মানে দিয়েছে যে 10 জুন মেবি ক ইউনিটের পরীক্ষা, 3 জন গ ইউনিটের পরীক্ষা, 7 জন না কতজন জানি ঘ ইউনিটের পরীক্ষা, আর 17 জন মেবি চ ইউনিট, এরকম কিছু একটা বলেছে, এরকম কয়েকটা, মানে এটা কিন্তু এখনো শিওর না, এটা কিন্তু পরবর্তীতে চাইলে পরিবর্তনও হইতে পারে, পরিবর্তন এখনো কিন্তু চূড়ান্ত সার্কুলারটা আমরা মনে হয় না পেয়েছি, ঠিক আছে, চূড়ান্ত সার্কুলারটা মনে হয় না পেয়েছি। তা পরীক্ষার ডেটটা তুমি ধরেই রাখতে পারো যে জুনের প্রথম উইকে, আর যদি 10 জন হয়তো হলো, কমিউনিটির পরীক্ষা 10 জন হলে তো হলোই, সমস্যা নেই, ঠিক আছে। তোমার যদি হয়ে যায় যে জুনে অ্যাটলিস্ট হয়েই যাবে ফার্স্ট উইক, অথবা 10 তারিখের ভিতর, 15 তারিখের ভিতর জুনের পরীক্ষাটা হয়েই যাবে সেইভাবে। আর যদি জুনে হিসাব করি তাহলে আজকে এপ্রিলের 5 তারিখ হলে আজকে আর কতদিন সময় আছে, এই তো 2 মাস, 2 মাস সময় আছে, এপ্রিল পাচ্ছ, মে পাচ্ছ, 2 মাস একটু ভালো করে পড়াশোনা করতে হবে, বায়োলজি ওয়ান্স করতে হবে, আর পড়াশোনা করে ম্যাথমেটিক্স আনসার করতে হবে, তাহলে তোমাদের জন্য আসলে ভালো। আর যারা একদম অপারক তারা আসলে মানে বায়োলজি পড়োই নি, একদম ইঞ্জিনিয়ারিং এর দিকে নজর দিতে গিয়ে, তারা অবশ্যই বাংলা আনসার করতে পারে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও, এই 2 মাস পড়াশোনা করলে অবশ্যই শেষ হবে, একটু টেকনিক্যালি পড়াশোনাটা করতে হবে, তাহলে অবশ্যই শেষ হবে, তোমাদের সিলেবাসটাও কভার হবে, একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষায় যেতে পারবে। আজকের মতো এখানেই থাক, আল্লাহ হাফেজ।